দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নির্বাচন নিয়ে টানাপোড়েন এই শিরোনাম আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ফয়েজ আহমদ, সিনিয়র সহকারী প্রেস সচিব, প্রধান উপদেষ্টা। আছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব ফয়েজ আহমদ আপনাকে দিয়ে শুরু করি। ডিসেম্বরে নির্বাচন তো অনেকেই চায়, তো সরকার আসলে কি ভাবছে? রোড ম্যাপের দাবি আসছে, অনেকেই বলছে যে ডিসেম্বরে নির্বাচনের কথা। জি, আপনাকে ধন্যবাদ। ডিসেম্বরে নির্বাচন সরকারও চায়। ডিসেম্বরে নির্বাচন সরকার চায় বলতে আমি কি বললাম সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা এর আগে 4 বার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার বিভিন্ন বক্তব্য, বিবৃতি, সরকারের বিভিন্ন হ্যান্ডআউট, বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে দেয় ইন্টারভিউ, সব কিছুতেই উনি দায়িত্ব গ্রহণের 4 মাস পর থেকে যে কথাটা বলে আসছেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থান থেকে সরকার এখনো সরে যায়নি। সুতরাং সরকার কখন নির্বাচন চায়? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই সময়টুকু। এর মধ্যে বাংলাদেশের বাস্তবতায় কিছু মাসে নির্বাচন সম্ভব নয়, এটা আমাদের দেশের সকল সাধারণ মানুষও জানে। ধরেন বর্ষার সময় হয়তো খুব বড় ধরনের কারণ ছাড়া, দুর্ঘটনা ছাড়া এদেশে জুন মাসে নির্বাচন হয় না। এসএসসি, এইচএসসি পরীক্ষার সময় নির্বাচন হয় না, রমজানের সময় নির্বাচন হয় না। এই জিনিসগুলি যদি আপনি বাদ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে সময়টা আরও কম। তাহলেও আপনি দেখেন, যদিও সরকারের দিক থেকে যদি আমরা বলি যে আমরা যখন পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে ক্লোজ ডোর নানান আলোচনা দেখি, সেই সময় এই বিষয় নিয়ে পলিটিক্যাল পার্টি এবং সরকারের মধ্যে মৌলিক কোনো দূরত্ব আছে বলে আমাদের মনে হয় না, এবং কোনো কনফিউশন আমরা কখনো দেখি না, এবং কারো আন্ডারস্ট্যান্ডিংও কোনো ঝামেলা আছে বলে মনে হয় না। তবুও রাজনৈতিক পরিসরে এটা নিয়ে এক ধরনের আলোচনা হয়। এটা কেন হয়? এর কারণ হচ্ছে আপনার 5 আগস্ট পূর্ববর্তী রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক বাস্তবতা এবং 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এক হওয়ার কথা নয়। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এদেশের সকল গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দল তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানের জন্য, ফ্যাসিস্টকে সরিয়ে দেওয়ার জন্য একত্রবদ্ধ হয়ে আন্দোলন করেছে। যারা একসাথ হয়ে আন্দোলন করেছে, যা আপনি যদি খেয়াল করলে দেখবেন সেই আন্দোলনের যে ডাইভার্সিটি, আমি শুধু জুলাই আগস্টের আন্দোলনের কথা বলছি না, এর আগেও যদি আপনি 15 বছর ধরে 16 বছর ধরে যেই জুলুম নির্যাতনের বিরুদ্ধে নানান পরিসরে পলিটিক্যাল পার্টিগুলি আন্দোলন করেছে, সে আন্দোলনে দেখেন ওর ডাইভার্সিটি আছে, একদম তীব্রভাবে মতের অমিল রয়েছে, মতাদর্শের অমিল রয়েছে, এরকম রাজনৈতিক দলগুলি একই কাতারে এসে আন্দোলন করেছে। সো সেই প্রেক্ষাপট এখন আবার এক হবে না। এখন এসে আপনার এই পলিটিক্যাল পার্টিগুলি তাদের নিজ নিজ এজেন্ডা রয়েছে, নিজ নিজ মতাদর্শ রয়েছে, নিজ নিজ সুনির্দিষ্ট টার্গেট রয়েছে, নিজ নিজ ভোটের আলাদা পলিসি রয়েছে। এই জায়গাগুলি থেকে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির কাছে সবচেয়ে পপুলার টার্ম হচ্ছে নির্বাচন। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে পলিটিক্যাল পার্টিগুলি কি দেশের কোনো ক্ষতি করতে চায়? ক্ষতি করতে চায় না, তারাও আসলে জনসেবাই করতে চায়। সেই জায়গাতে তাদের একটা আগ্রহ রয়েছে। তারা মনে করে চিফ অ্যাডভাইজার যখন ডিসেম্বর থেকে জুন বলেছে, তাহলে ওনাদের জন্য সুবিধা যদি এটা ডিসেম্বরেই হয়। আবার একই সঙ্গে সরকারের জায়গা থেকে সরকার ডিসেম্বর থেকে জুন বলছে, কারণ সরকারের একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য নানান ধরনের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আপনি জানেন, কমপ্লিটলি একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে দায়িত্ব নেওয়ার পর এই নির্বাচনগুলি কাদের দ্বারা অনুষ্ঠিত হয়? পুলিশ, মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ওই ব্যক্তিরাই যারা এর আগে রাতে ভোট দিতে সহযোগিতা করেছে, এর আগে যারা গুম খুনে সহযোগিতা করেছে, এর আগে নির্বিচারে যারা মানুষ হত্যা করেছে, এই মানুষগুলি কিন্তু আমরা হয়তো এটা কিছুটা পরিষ্কার করতে পেরেছি, আমরা রুট থেকে তুলে ফেলতে পারিনি কিছু। মানে আমি বলি কি, এই জায়গাটায় সরকার এমন এক অবস্থা নিয়ে যাত্রা শুরু করেছে যেটা শূন্য, শূন্যেরও কিছু নেতিবাচক দিক আছে। একটা শূন্য থেকে হলে কমপ্লিটলি শূন্য, সেখান থেকে আমি আমার মতো করে সবাই জনগণকে নিয়ে সাজাবো। আবার আমরা এমন এক শূন্য পেয়েছি যেই শূন্যের মধ্যে প্রচুর গার্বেজ রয়েছে, এই গার্বেজ প্রত্যেকটাই কাঁটাযুক্ত। তাহলে আপনার এই বাস্তবতা থেকে নির্বাচন উপযোগী একটা পরিবেশ তৈরি করার জন্য সরকার প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছে। সরকারের প্রত্যেকটা এজেন্সি, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা মন্ত্রণালয় যে যে এই কাজের সঙ্গে জড়িত, তারা তার নিজ নিজ কাজগুলি করে যাচ্ছে। অতএব রাজনৈতিক দলগুলির মধ্যে যেমন ডিসেম্বরে নির্বাচন চাওয়া, সরকারের দিক থেকে এখন পর্যন্ত যে বক্তব্য সেটা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়া। এখানের মধ্যে আমি মৌলিক কোনো পার্থক্য দেখি না। হয়তো রাজনৈতিক দলগুলি যে ডিসেম্বরে চায়, সে তার প্রত্যাশা হচ্ছে ডিসেম্বরে চাই যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া। সরকারের দিক থেকে লম্বা একটা সময় বেঁধে দেওয়ার হয়তো কারণ হচ্ছে যে সরকার চায় যে একটি দারুণ নির্বাচন দেওয়ার জন্য। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচনটি করতে চাই। সেই ইতিহাসের সেরা নির্বাচন করার জন্য শুধু সরকার প্রধানের অভিপ্রায় থাকলেই হয় না, সেই মাঠকে ওভাবে প্রস্তুত করতে হয়। ভোটের ক্ষেত্রে দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে
প্রার্থী যেন অবাধে তার নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারে, অপরটি হচ্ছে ভোটার যেন স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই দুটি জিনিস নিশ্চিত করার জন্য আর বাদ বাকি সব এলিমেন্টকে সাজাতে হয়। ওই এলিমেন্ট সাজানোর জন্যই সরকারের যে সময়টুকু প্রয়োজন, সরকার মনে করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সেটা সম্ভব। সেটা যদি এর মধ্যে হয়ে যায় ডিসেম্বরেও সম্ভব, যদি ডিসেম্বরে না হয় আরো 2-1 মাস সময় লাগতে পারে, কিন্তু সরকার যেন তেন একটা নির্বাচন করে ফেলতে চায় না। জি, ধন্যবাদ। জনাব সরোয়ার তুষার, আপনার কাছে আসি যে নির্বাচন নিয়ে আসলে এক এক দল এক এক রকম কথা বলছে। কেউ বেশিরভাগ আমরা দেখছি যে ডিসেম্বরে নির্বাচনের কথা বলছে, আবার কেউ কেউ ফেব্রুয়ারি, এপ্রিল, মেতে এভাবে বলে আসছে। আসলে নির্বাচন নিয়ে কি সরকারের সঙ্গে দূরত্ব কি রাজনৈতিক দলগুলোর বাড়ছে কিনা, বা টানাপোড়েন চলছে দেখছেন কিনা আপনি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো বলার আগে আমি একটা জিনিস বলি। এখানে বিএনপি একটা রাজনৈতিক দল, জামায়াত ইসলাম একটা রাজনৈতিক দল, এনসিপি একটা রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন একটা রাজনৈতিক দল, এভাবে ধরা যায়। এরকম আরও 2-1টা পাওয়া যাবে যারা এক একটা ব্লক হিসেবে এখানে রাজনীতিতে আছে। বাকি যারা আছে তারা হয় বিএনপির সাথে জোটের রাজনীতি করে, এবং বেশিরভাগই হচ্ছে নাম সর্বস্ব রাজনৈতিক দল। অন্য জামায়াত ইসলামের সাথে এরকম, এনসিপি এখনও সে অর্থে কোনো জোট করে নেই, কিন্তু তারও কিছু মিত্র শক্তি আছে। ইসলামী আন্দোলনের ক্ষেত্রে একই বলা যাবে। ফলে বেশিরভাগ রাজনৈতিক দল আপনি যদি ওইভাবে সংখ্যাটা দেখেন, তাহলে আসলে ওরকম মনে হবে যে 53টা দল এই মুহূর্তে ডিসেম্বর নির্বাচন চাচ্ছে। কিন্তু আসলে যদি আপনি ব্লক হিসাব করেন, তাহলে বিএনপির ডিসাইসিভ দাবি আছে যে ডিসেম্বরে নির্বাচন করতে হবে, কিন্তু জামায়াত ইসলামও ফ্লেক্সিবল আছে এই ব্যাপারে। আর এনসিপির বক্তব্যটা খুব পরিষ্কার। এনসিপি বলেছে যে আপনার জুলাই সনদ করতে হবে। তো জুলাই সনদ করার পরে, কারণ জুলাই সনদ যদি আপনি না করে যদি শুধু নির্বাচনের দিকে এই সরকারকে ঠেলে দেন, তাহলে এই সরকার একটা স্রেফ নির্বাচন আয়োজনের তত্ত্বাবধায়ক সরকার হয়ে যায়। তো নির্বাচন আয়োজনের তত্ত্বাবধায়ক সরকারই যদি এই সরকার হবে, তাহলে এই সরকার 2 বছর বা 1.5 বছর যে সময়টা থাকছে, সেই সময়টা থাকলো কেন? 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা ছিল, সেটা তো এই সরকার যায় নাই। তার মানে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে তাকে সংস্কার করতে হবে, সংস্কারের জন্য জুলাই সনদটা প্রণয়ন করতে হবে। জুলাই সনদের পরে আপনি নির্বাচনটার তারিখ কিংবা মাস, অন্তত মাস বা রোড ম্যাপ যেটাই বলি, সেটা পাওয়া যাবে। এখন জুলাই সনদটা আপনি কবে করবেন? জুলাই সনদটা 2027 সালে ডিসেম্বর মাসে করবেন, এটা আমাদের বক্তব্য না। এই যে 1 বছর পূর্তি হতে যাচ্ছে অগাস্টের 5 তারিখে, এর মধ্যেই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারও এটা বলেছেন যে জুলাই মাসে আমরা জুলাই সনদটা করব। সেটা আমাদের দিক থেকে আমরা বলেছি সর্বোচ্চ 5 অগাস্টের মধ্যে করেন, যেহেতু 5 অগাস্ট গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। তো সেই জুলাই সনদটা যখন হয়ে যাবে, তখন আপনি সেখানে জুলাই সনদে কি থাকবে, কি কি সংস্কার করবেন, কিভাবে করবেন, এই দুটো জিনিস থাকবে এখানে। সেটার ভিত্তিতে আপনি নির্বাচনের একটা মানে মাস দিতে পারবেন, তফসিল ঘোষণার আগে তারিখ দেবেন, এটাই নিয়ম। কিন্তু যদি জুলাই সনদের আগে, জুলাই সনদটা আপনি দলগুলো যে এখন জাতীয় ঐক্যমত্য কমিশন একসাথে বসছে, দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধন সেদিন প্রধান উপদেষ্টা করলেন, পরের দিনই আবার সহসভাপতি হিসেবে আলী রিয়াজের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলো আবার বসলো, এই যে আলোচনাটা হচ্ছে, ঈদের পরে আরও হবে। আপনি এখনই ইলেকশনের মাস বা তারিখ ঘোষণা করে দিলে দলগুলো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার মধ্যে চলে যাবে। স্বাভাবিক, নির্বাচন মানেই হচ্ছে আপনি আমার সাথে কম্পিট করবেন, আমি আপনার সাথে কম্পিট করবো, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি থাকে। সনদ কিন্তু ডিজার্ভ করে একটা বা ডিমান্ড করে একটা কনসেনসাস, একটা ঐক্যমত্য। আপনি কিছু দূর আপনার জায়গায় ছাড় দেবেন, আমি, কারণ জাতীয় স্বার্থ, আপনি আপনার জায়গায় ছাড় দেবেন, উনি ওনার জায়গায় ছাড় দেবে, আমি আমার জায়গায় ছাড় দেবো। এটা হচ্ছে সনদ বা সংস্কারের জন্য একটা সমঝোতা, ঐক্যমত্য দরকার। নির্বাচনের জন্য দরকার হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা এনভায়রনমেন্ট। সুতরাং আপনি সমঝোতা হওয়ার আগে যদি ওই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতিটা ডেকে আনেন, তখন এটা কিন্তু একটা সংকট তৈরি করে। এই জন্য আমাদের দিক থেকে আমাদের আহ্বায়ক সর্বশেষ যেদিন প্রধান উপদেষ্টা দ্বিতীয় পর্বের আলোচনাটা উদ্বোধন করলেন, সেদিন তিনি তার বক্তব্যে বলেছেন যে আপনারা সনদের পরে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত হবে না। কারণ যেটা উনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে মাপের মানুষ, তিনি একটা যেন তেন কায়দায় নির্বাচন দিয়ে কোনো একটা দলকে ক্ষমতায় আনার জন্য এখানে আসেন নাই এতদিন, বা তাকে ব্যবহার করে কেউ একটা জাস্ট ক্ষমতার হাত বদলটা হবে, এটা তিনি চান না। তিনি বলেছেন তিনি বাংলাদেশের ইতিহাসে একটা শ্রেষ্ঠ নির্বাচন করতে চান। তো শ্রেষ্ঠ নির্বাচন করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। আর আপনাদের তো সারা দেশে সাংবাদিকরা আছে, তাদেরকে আপনারা খোঁজ নেন যে এই মুহূর্তে কি লেভেল প্লেয়িং ফিল্ড আছে? নাই। মাঠে একটা একচেটিয়া তন্ত্র চলছে এই মুহূর্তে। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য জনপ্রশাসন, পুলিশ, এই জিনিসগুলোকে একটা মিনিমাম নিরপেক্ষ জায়গায় আনতে হবে, সেটা এই মুহূর্তে নাই। পাশাপাশি এই জনপ্রশাসন, এই ইসি এবং এই পুলিশ গত 15 বছর কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো রেকর্ড তাদের নাই, অভিজ্ঞতাই তাদের নাই একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার। ফলে তাদেরকেও এটার জন্য ট্রেন আপ করতে হবে। পাশাপাশি হচ্ছে এই ইসিকে পুনর্গঠন করার একটা দাবি কিন্তু শুধু এনসিপি করে নাই, জামায়াত ইসলামেও করেছে, অন্যান্য দল থেকে প্রশ্নগুলো তোলা হচ্ছে। সর্বশেষ ইশরাকের ওই মামলার আপিল বিভাগের শুনানির দিন প্রধান বিচারপতির বেঞ্চ
তিনি নিজে বললেন যে আপনারা কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন দেবেন, আপনাদের হাবভাব দেখে তো মনে হচ্ছে না আপনারা সেটা পারবেন। তার মানে ইটস অফিসিয়াল নাও, এই যে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতার সংকট আছে, ফলে এটাকে আপনার পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করার জন্য কি কি পুনর্গঠন করবেন সেটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা মানে খসড়া সুপারিশ করা হয়েছে। এগুলো আমলে নিয়ে যদি আপনি আগান তখন আপনি একটা নির্বাচনের পরিবেশ হবে, এবং সেটার জন্য আপনাকে কিন্তু অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে না। যে টাইম ফ্রেমটা প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়েছে আমরা সবাই এটাকে আপহোল্ড করছি, কারণ আমরা ওনার মর্যাদাটা রক্ষা করতে চাই। উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু যদি কেউ আলাদা পাওয়ার সেন্টার, প্যারালাল পাওয়ার সেন্টার হতে চায় এবং দাবি করে ডিসেম্বরেই নির্বাচন হবে, তাহলে তো আপনি এই মুহূর্তে সরকারের কর্তৃত্বকে অস্বীকার করছেন। আমরা সেটার বিরোধিতা করে যাচ্ছি এবং করব, যে আপনি বলে দেবেন না, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নিয়ে একটা মাস এবং একটা তারিখ দেবে। অন্য কেউ বাইরে থেকে, সেটা রাজনৈতিক দলের নেতা হতে পারে, সেটা অন্য কোনো কর্তৃপক্ষ মানে অন্য কোনো সরকার অন্য কোনো বাহিনী হতে পারে, তাদের দিক থেকে কথাটা আসবে না যে অমুক দিন নির্বাচন হবে। সরকার সিদ্ধান্ত নেবে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা 5 আগস্টের পরে বা তার আগে যে ঐক্য বা দেখেছি, সেই জায়গায় কি কোনো ফাটল বা দূরত্ব দেখেন কিনা, মানে দলগুলো থেকে দলগুলোর মধ্যে? না, এটা তো একটা নতুন সময়, ফলে সবার তো যার যার দলীয় অবস্থান আছে। দলীয় অবস্থানের সাপেক্ষে কে কি রাজনীতি এই মুহূর্তে করছে, কোনটাকে কে প্রধান রাজনীতির এজেন্ডা বানিয়েছে, তার সাপেক্ষে তো কিছু কিছু ক্ষেত্রে তো ভুল বোঝাবুঝি যদি নাও বলি, মানে একটা দূরত্ব তো কিছু ক্ষেত্রে যে হচ্ছে না সেটা বলা যাবে না। পাশাপাশি হচ্ছে আপনার মন্তব্য, প্রত্যেকেরই আপনার প্রত্যেক দলেরই যারা অন্তত মিডিয়ায় কথাবার্তা বলেন তাদের হচ্ছে নিজের জবানের হেফাজত করতে হবে। ধরুন এই যে বিএনপির বরকতুল্লাহ বুলু সাহেব যে বক্তব্য সর্বশেষ দিয়েছেন প্রধান উপদেষ্টার নামে, এটা তো বিএনপি এটা পার পাবে না কিন্তু, যেটা বুলু সাহেবের বক্তব্য বলে বিএনপিকে ডিজাউন, তাহলে অফিসিয়াল ডিজাউন করতে হবে, সেটা কিন্তু তারা করেন না। উনি বলেছেন খ্রিস্টান মহিলাকে বিয়ে ইত্যাদি, কি নোংরা ভাষায় কথাবার্তা বললেন বুলু সাহেব, আপনি হয়তো খেয়াল করেছেন। এই কথাবার্তাগুলো কিন্তু আরো দূরত্ব তৈরি করে। কিংবা আরেকজন ধরেন বললেন যে আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবো, ঠিক আছে, বললেন যে নাহিদ কিভাবে ইউনুসের বেডরুমে যায়, এই যে ধরনের অশ্লীল কথাবার্তাগুলো, এগুলো কিন্তু একটা দূরত্ব এবং একটা ভুল বুঝাবুঝি তৈরি করে। সেটা থেকে প্রত্যেক রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে। এর বাইরে আরেকটা জিনিস এই সময়ের জন্য দরকার, আমরা কিন্তু একটা খুব এক্সেপশনাল সময়ের মধ্যে আছি বাংলাদেশে। এই সময়ে আপনার দলীয় স্বার্থটাকে আপনি প্রধান করতে পারেন না। আপনি দলীয় স্বার্থটা প্রধান করবেন নির্বাচনের পরে। আপনি সরকার হন, আপনি বিরোধী দল হন, যেটাই হন, তখন আপনার একটা দলীয় স্বার্থটাকে আপনি প্রধান করে রাজনীতি করবেন। এখন আপনাকে জাতীয় স্বার্থটা প্রাধান্য দিতে হবে। আপনাকে দেখতে হবে জনগণ আসলে কোনটা চাচ্ছে। যদি আপনার মনে হয় মানে এই যে নির্বাচন, কারণ আমি এটা খুব কনফিডেন্টলি দাবি করতে পারি যে এই মুহূর্তে নির্বাচনটা জনগণের দাবি না, এই মুহূর্তে আপনি এটা রাজনৈতিক দলগুলোর দাবি বা একটা দুটো রাজনৈতিক দলের দাবি। আপনি যদি এটা নিয়ে কনফিউশন থাকে, ইউ গো টু গণভোট, আপনি জনগণকে জিজ্ঞেস করেন যে আপনি কি ডিসেম্বরেই নির্বাচন চান, কখন নির্বাচন চাই এটা জিজ্ঞেস করা দরকার নেই, ডিসেম্বরেই চাই কিনা এটা জিজ্ঞেস করেন অন্তত, আপনি দেখেন কি উত্তর আসে। এটাও তো করা যেতে পারে। জি, আমরা আলোচনায় ফিরবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব ফয়েজ আহমদ আপনার কাছে আসি যে এই সরকারকে বলা হয় যে ঐক্যের প্রতীক, অর্থাৎ 5 আগস্টের পরে গণঅভ্যুত্থান পরবর্তী সময় সবাই এক বাক্যে মেনে নিয়েছে। ঐক্য আসলে কতটাই সরকার ধরে রাখতে পারছে, আপনি রাজনীতি বলি সব ক্ষেত্রে আসলে? জি, ধন্যবাদ। দেখুন, ঐক্যের প্রতীক মানে কি, ঐক্য কোন কোন পয়েন্ট? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পয়েন্ট, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পয়েন্ট, এই দুইটাকে আমরা মূল ঐক্যের জায়গা মনে করি। এর বাই প্রোডাক্ট হচ্ছে এই ঐক্যের মধ্যে অবস্থান করে নির্বাচনের পথে অগ্রগতি, এই ঐক্যের মধ্যে অবস্থান করে সংস্কারের পথে অগ্রগতি, এই ঐক্যের মধ্যে অবস্থান করে যে গণহত্যার বিচারের পথে অগ্রগতি, তাই তো? এখন দেখুন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের অবস্থানের সঙ্গে বাংলাদেশের এক্সিস্টিং কোনো পলিটিক্যাল পার্টির অবস্থানের কি কোনো দূরত্ব আছে? নেই। কোনো বাদানুবাদ আছে এটা নিয়ে? নেই। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশ্নে এই সরকার বলছে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে যেতে চাই, কোনো পলিটিক্যাল পার্টি ভেটো দিচ্ছে এসে না যা গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে যাবেন। এটা হচ্ছে ঐক্য। আমি আপনাকে আগেও যেটা বলছিলাম যে আমাদের ইন্টারপ্রিটেশনটা এরকম, বেসিক্যালি এটার বাস্তবতা আছে একটা। আওয়ামী লীগ দীর্ঘ সময় দেশ শাসন করছে, সে সময় আমরা দেখছি আওয়ামী লীগ যা বলবে বা আপা যা বলবে সেটাই কথা, হাসিনার কথার বাইরে কোনো কথা নাই। দেশটা এই এমন একটা কায়দার মধ্যে চলছে। আওয়ামী লীগের অনেক বর্ষিয়ান নেতা ওই সাহস দেখায় নাই কখনো শেখ হাসিনার কোনো বক্তব্যের বিরোধিতা করার, তাই না? তো ওই রকম একটা দম বন্ধ করা
অরাজনৈতিক অবস্থা থেকে বা বিরাজনীতিকরণ যেটা হয়েছে স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে যখন আমরা একটা স্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাত্রা করছি, সেই সময় এনসিপির একটা বক্তব্য, বিএনপির একটা বক্তব্য, জামাতের একটা বক্তব্য, ইসলামী আন্দোলনের একটা বক্তব্য, গণপরিষদ বা এবি পার্টি, এদের এক একটা বক্তব্য আপনার কাছে মনে হতে পারে যে এরা বুঝি বাদানুবাদে জড়িয়ে পড়েছে। কিন্তু রাজনীতিতে এই আলোচনাটা থাকবে। রাজনীতিতে সেটি থাকবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো দূরত্ব আছে কিনা আমরা দেখি না। আমরা কেন দেখি না? এখন পর্যন্ত সরকারের যতবার প্রয়োজন হয়েছে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ করার, সরকার ডেকেছে, কোনো রাজনৈতিক দল আসেনি, এমন কোনো ঘটনা ঘটেনি। সরকার সুনির্দিষ্ট কোনো পয়েন্টে রাজনৈতিক দলগুলির পরামর্শ চেয়েছে, কোনো রাজনৈতিক দল সেই বিষয়ে পরামর্শ দেওয়া থেকে বিরত থেকেছে আমরা দেখিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, সেটি হচ্ছে যে সংস্কার বিষয়ে জনমনে এক ধরনের আশঙ্কা ছিল যে কোনো কোনো রাজনৈতিক দল হয়তো সংস্কার বিষয়ের অনেক বিষয়ে ঐক্যমত্য হবে না বা সংস্কার বিষয়ে আগ্রহ দেখাবে না। আমরা তো দেখছি যে সংস্কারের বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলি ব্যাপক ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে কথাবার্তা বলছে, খুব উন্মুক্ত খোলামেলা পরিবেশে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, বাহাস করছে, নতুন নতুন ইস্যু আসছে, নতুন নতুন আইডিয়া আসছে, সেগুলি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এবং সবাই ইতিবাচক। হ্যাঁ, কিছু কিছু মৌলিক ব্যাপার আছে, ধরুন নির্বাচন বিষয়ে মৌলিক কোনো পরিবর্তন করতে চায় কিনা, সংবিধান বিষয়ে মৌলিক কোনো পরিবর্তন করতে চায় কিনা, এই বিষয়ে অনেকগুলি দলের দাবি একরকম, তার সঙ্গে বিএনপির দাবি বা অন্য বড় কিছু দলের দাবি ভিন্ন রকম হতেই পারে। সেক্ষেত্রে কি হবে? সেটাকে অনৈক্য বলবেন আপনি? সব কিছুতে একমত হয়ে যাওয়াই কিন্তু ঐক্য না। প্রস্তাবের প্রতি সম্মান রাখা, অন্যের প্রতি সম্মান রাখা, কেন আমি এই প্রস্তাবে একমত না সেটার প্রতি যথাযথ ব্যাখ্যা দিয়ে দূরে থাকা, এবং পার্টি মনে করতে পারে, এনসিপি যে জিনিসটা মনে করবে যে আমার মনে হয় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এভাবে চলা উচিত, অন্য আরেকটা পলিটিক্যাল পার্টি মনে করতে পারে যে না, দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবে চলবে, বলতে পারে না? তো এই বলার জায়গা থেকে যদি আপনারা এই টেবিলে বসে একমত হতে না পারেন, এটা বড় কোনো অপরাধ নয়। তখন আপনি আপনার নির্বাচনী ইশতেহার এটা নিয়ে যান, জনগণের কাছে যান, জনগণ তার ম্যান্ডেট দিবে যে এটা কি হবে। সুতরাং বৃহৎ অর্থে আমরা যে ঐক্যের কথা বলি, এখন পর্যন্ত 8 আগস্ট পরবর্তী, মানে 8 আগস্ট আমি এই কারণে বলছি যে 8 আগস্ট যেহেতু এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে, 8 আগস্টের পর থেকে কোনো ধরনের এই ধরনের দূরত্ব তৈরি হয় নাই। কখনো কখনো এতটুকু বলি আপনাকে, আপনার বোঝার জন্য, আপনার দর্শকদের বোঝার জন্য, কখনো কখনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা সরকারের সঙ্গে ইনডোরে যে ধরনের আলাপ আলোচনা করেন, বাহিরে গিয়ে তার রাজনৈতিক স্বার্থে, তার নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার স্বার্থে হয়তো অন্য ধরনের আলাপ আলোচনা হয়তো করেন। সো আমি তো ওইটাকে কাউন্ট করব না উনি পল্টনে দাঁড়িয়ে বা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কি বলছেন সেটাকে না। আমি ওই একই বিষয়ে ওনার দলের শীর্ষ নেতৃত্ব এসে ক্লোজ ডোর মিটিং এ কি বলে গেছেন সেটা তো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, নির্বাচন কবে হবে, রোডম্যাপ কবে দিবে, নানান প্রশ্ন থাকতেই পারে। সংস্কার ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। এই সরকারের, যেহেতু জনাব সরওয়ার তুষার বললেন যে এই সরকারের সংস্কার কাজটি করাও অনেক গুরুত্বপূর্ণ তাদের জন্য, সেক্ষেত্রে সংস্কারের রোডম্যাপ বা নির্বাচন অনেক রাজনৈতিক দলও চাইছেন, বাট সেটি কবে নাগাদ শেষ হবে বা একটু দেখুন। হ্যাঁ, এটা তো আমি একটা ইতিবাচক দিক বলি শুরুতে। এই দেখুন, পলিটিক্যাল পার্টিগুলি কেউ কিন্তু কোনো কাট অফ দিয়ে দিচ্ছে না যে যা হওয়ার এর মধ্যে হইতে হবে বা এটা করতে পারবেন না, এরকম না। তারাও একটা সংস্কার বিষয়ে পার্টিকুলারলি রোডম্যাপের কথা বলছে, এটা একটা ইতিবাচক দিক। আর সরকারের দিক থেকে হয়তো রোডম্যাপ ঘোষণা করে কিছু বলা হচ্ছে না, কিন্তু সরকারের দিক থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে সংস্কারের যে এই আলোচনা, সেকেন্ড রাউন্ডের আলোচনা চলছে, আপনি জানেন, এই আলোচনায় যে সমস্ত বিষয়গুলির মধ্যে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো, সেই বিষয়গুলি নিয়ে জুলাইয়ের 15 তারিখের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে একটি জুলাই সনদের পথে যাওয়ার। তার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে কোন কোন বিষয় রাজনৈতিক দলগুলি ঐক্যমত্য হয়েছে, কোন কোন জায়গায় সংস্কার হচ্ছে। সুতরাং আপনি ধরে নিতে পারেন সংস্কারের একটা রোডম্যাপ হচ্ছে জুলাই 15, এর মধ্যেই একটা মৌলিক জিনিস চলে আসবে। এরপর হয়তো আলোচনা হতে পারে যে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে, কোনটা নির্বাচিত সংসদে সে ইমপ্লিমেন্ট করবে, কোনটা এই সরকার অধ্যাদেশ জারির মধ্য দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলবে, কোনটা অধ্যাদেশও জারির প্রয়োজন নেই, বিভিন্ন প্রতিষ্ঠান তার নিজ উদ্যোগে করে ফেলতে পারে। এই সিদ্ধান্তগুলি হয়ে যাওয়ার পর এটা খুব স্মুথ এবং সিম্পল, এটা নিয়েও কোনো জটিলতা নেই। জি, ধন্যবাদ জনাব সরওয়ার তুষার। সংস্কার নিয়েও আপনার সঙ্গে কথা বলতে চাই যে সংস্কার, আপনাদের সঙ্গে সর্বশেষও বৈঠক হয়েছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে, বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে। আসলে সংস্কারের প্রক্রিয়াটাকে আসলে কবে নাগাদ শেষ হবে? সংস্কার এখন দ্বিতীয় পর্বে আলোচনাটা শুরু হয়েছে এবং কমিশন চায় যে জুলাই, আমরাও চাই জুলাই মাসের মধ্যে যেন
কি কি সংস্কার হবে সেটা চার্টারে মানে সেটা যেন ফিক্স হয়ে যায়, এবং দ্বিতীয় ব্যাপারটা থাকবে বাস্তবায়নের পদ্ধতি। এটা একটা মেজর ইস্যু। অনেকগুলো প্রস্তাব আছে, আমরা আমাদের দিক থেকে গণপরিষদ পার্লামেন্টের কথা বলেছি, বিএনপি চায় নির্বাচিত সরকার এসে করবে, অন্যান্য দল চায় গণভোটের মধ্য দিয়ে, কিংবা অনেকে চায় যে অধ্যাদেশ দিয়ে সরকার করে ফেলুক ইত্যাদি, অনেকগুলো 4-5টা প্রস্তাব আছে। আগে ঠিক হবে যে কি কি সংস্কার হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে কিছু ফান্ডামেন্টাল ব্যাপার আছে যেটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত হয়তো একমত হতে পারবে না, আপনি সেটা নিয়ে কি করবেন। তো সেটার দিক থেকে আমাদের একটা প্রস্তাব আছে, বা হয়তো আমরা প্রস্তাবটা তুলবো যে একটা জিনিস করা জরুরি, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক আমরা 3 জন একমত হতে পারছি না, কিন্তু এটা হয়তো করলে জনগণের ভালো হবে। তার মানে কি শুধুমাত্র আমরা একমত হতে পারছি না বলে এটা বাদ যাবে? রাজনৈতিক দলগুলি তো একমাত্র স্টেক হোল্ডার না, পিপলও একটা স্টেক হোল্ডার। আমাদের প্রস্তাব হবে যে এটাকে আপনি গণভোটে পাঠান, যে মানুষ এটা চায় কিনা। 4টা জিনিসের দলগুলো একমত হয় নাই, কিন্তু এগুলো করা দরকার বলে অনেকে মনে করছে, তাহলে এটা ইউ সেন্ড ইট টু দ্য পিপল, তারপর সেখান থেকে আসুক। তারপরে হচ্ছে এবার সবগুলো আপনি বুঝে গেলেন যে এই যে সংস্কার হবে সেটা কিভাবে বাস্তবায়ন হবে, এটা হলো তারপরের ধাপ। সেই আলাপটা শেষ হয়ে অগাস্টের মধ্যে, মানে সর্বোচ্চ অগাস্টের 5 তারিখের মধ্যে আমরা চাই যে সনদটা হয়ে যাক, তারপর আস্তে আস্তে আপনি বাস্তবায়ন শুরু হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আইন মন্ত্রণালয় কিন্তু অনেকগুলো সংস্কার করে ফেলেছে, তারা সেই রিপোর্টও দিয়েছে। আমরা যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গিয়েছিলাম, মানে মাননীয় আইন উপদেষ্টা তিনি জানিয়েছেন যে তার মন্ত্রণালয়ে কি কি সংস্কার হচ্ছে। আমরা প্রস্তাব করেছি যে শুধু তিনি না, আরও যে সকল মন্ত্রণালয় আছে তারা কি কি কাজ করছে বা করেছে, একটা মাসিক একটা রিপোর্ট দিলে ভালো হতো। এখন 10 মাসের একটা রিপোর্ট, কিংবা এই যে 1 বছর আসছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের উচিত তার মন্ত্রণালয়ের 1 বছরের কর্মকাণ্ডের একটা রিপোর্ট পেশ করা। তাহলে আমরা বুঝতে পারবো যে এই সংস্কারগুলো এই সরকার অলরেডি করে ফেলেছে। কারণ এটা একটা বাজারে একটা কথা ছড়িয়েছে যে কি করতেছে এই সরকার, কিছুই তো করতেছে না, সংস্কারও হচ্ছে না, সুতরাং নির্বাচন দিয়ে দাও। তাহলে সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো গুরুত্বপূর্ণ অর্জন আছে সেটা সরকারের উচিত হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দিয়ে মানে প্রচার করা আর কি। এইটা করলে তারপর আপনার নির্বাচনের যে ব্যাপারে জুলাই সনদের মধ্য দিয়ে ঐক্যমত্যটা হবে। হ্যাঁ, আবার আমরা একটা জিনিস চাই, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, যেটা সরকার বলেছিল 30 কার্য দিবসের মধ্যে করতে হবে, সেই প্রসঙ্গটাও আছে। তো এগুলো সবকিছু মিলিয়ে মনে হয় যে আপনার এই ডিসেম্বর টু জুনের যে সময়কালটা আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে ইলেকশনটা হবে। কিন্তু ইলেকশনটা হতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে। কেন? কারণ হচ্ছে আপনি 34 বছর আগে বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেছিল সর্বশেষ, 90-এর গণঅভ্যুত্থান। তখন এটা 3 জোটের রূপরেখা ছিল, কিন্তু এটা বাইন্ডিং ছিল না। মানে 3 জোটের রূপরেখা 3টা দল কমিট করলো, 3টা জোট কমিট করলো ইলেকশনের আগে। পরবর্তী নির্বাচিত সরকার এসে কিন্তু এটা বাস্তবায়ন করে নাই, শুধু ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রাইম মিনিস্টার সিস্টেমে যাওয়া, এর বাদে আর কোনো কিছু, যেমন মৌলিক অধিকার হরণ বিরোধী আইন করা যাবে না, ভোটাধিকার ছাড়া কোনো দল ক্ষমতায় থাকতে পারবে না, এই যে মৌলিক সংস্কারগুলো তখনও প্রস্তাবিত হয়েছিল, এগুলো কিন্তু বাস্তবায়ন হয় নাই। পাশাপাশি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, শাহাবুদ্দিনের সরকার 29টা টাস্ক ফোর্স করেছিল বিভিন্ন ক্ষেত্রে, প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংস্কারের। এই টাস্ক ফোর্সগুলো বাস্তবায়ন কিন্তু রিপোর্টগুলো দেওয়া ছিল, কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার কিন্তু সেগুলো এসে বাস্তবায়ন করে নাই। ফলে পদ্ধতিগত তর্কের বাইরেও, এই যে বললাম গণভোট না গণপরিষদ না অধ্যাদেশ না কি, এই পদ্ধতিগত তর্কের বাইরেও আরেকটা আছে আপনার আমার ঐতিহাসিক অভিজ্ঞতা, যে ইলেকট্রাল মানে পরবর্তী সরকারের হাতে, নির্বাচিত সরকারকে ছেড়ে দিলে তারা এটা করবে এমন কোনো নিশ্চয়তা নাই। কাজেই আপনাকে এখনই সংস্কারগুলো করে ওই নির্ধারিত সময়ের মধ্যেই ইলেকশনে যেতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে আবারও যাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব সরোয়ার তুষার আপনার কাছে আসি। গতবার আমরা লক্ষ্য করেছি যে এই সরকারের আমলে আসলে প্রথম যে ঈদটি ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটার লাগাম কিছুটা টেনে ধরতে পেরেছে, সবকিছু মিলে তুলনামূলক স্বস্তির একটি ঈদ ছিল। এবারের ঈদ যাত্রা বা এবারের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ঈদে। আপনি গরুরহাট বলি কিংবা পাশাবাড়ি বলি, সব জায়গায় আসলে সর্বত্র সেই জায়গায় আসলে কতটা আমরা দেখছি বা ঘাটতি দেখছি? গত রমজানের ঈদে আপনার ঈদ যাত্রাটা মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আরামদায়ক হয়েছে বলে মানুষই বলেছে। এবারের বাস্তবতাটা ভিন্ন, রাস্তাঘাটে জ্যাম দেখা যাচ্ছে, এবং এটার একটা কারণ আমার যদ্দূর আমি খেয়াল করলাম, যত্রতত্র হাইওয়ের পাশে এখানে সেখানে হাট হয়েছে, এবং সরকার কিন্তু নির্ধারিত হাট আছে যে আপনি এর বাইরে করতে পারবেন না, কিন্তু তার বাইরেও হাট হয়েছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে, কিন্তু সেটাকে থামানো যাচ্ছে না। যার ফলে এই যে ট্রাক আনা নেওয়া, গরু লোডিং আনলোডিং, এই সমস্ত ব্যাপার আছে, এটার কারণে হাইওয়েতে এই তীব্র জ্যাম। এখন একটা জিনিস আমি আপনাকে বলি, এটা আমি গত 2-1 দিন ধরে খেয়াল করছি যে এটা নিয়ে কেউ ওইভাবে এটাকে ইস্যু করে নাই, যে একটা জিনিস আমাদের দেখা দরকার, সারা দেশে যতগুলো হাট আছে এই হাটগুলো কারা পেয়েছে এবার? হ্যাঁ, এটা কেন দরকার? কারণ হচ্ছে অলরেডি ঢাকা উত্তর এবং দক্ষিণ নিয়ে কিন্তু রিপোর্ট হয়েছে, প্রথম আলো বিস্তারিত রিপোর্ট করেছে। সারা দেশে হাট কারা পেয়েছে এটা দিয়ে আপনি বুঝবেন যে পুরো মাঠ পর্যায়ের ক্ষমতাটা কারা
কুক্ষিগত করতে পেরেছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না, মানে যারা এটা যদি বলতে চায় যে আমরা তো প্রপার ওয়েতে ইজারা নিয়েছি, প্রপার ওয়েতে এরকম ইজারা নেওয়ার এরকম আরও ধরেন আমরা তিনজনেরই আমাদের সক্ষমতা আছে, লোকবলও আছে, কিন্তু আমি রাজনৈতিক শক্তি ব্যবহার করে এটা নিয়ে এসেছি। এটা সারা দেশের চিত্র। আমার ধারণা, এটা আমার কাছে তথ্য নাই, ঢাকা 2টার বাইরে 90% হাট একটা রাজনৈতিক দলের কাছে চলে গেছে। 90%, এটা 95% হতে পারে। তাদেরই বিভিন্ন লোকজন এই হাটগুলো এবার নিয়ে যাচ্ছে। এবং এর ফলে আপনার যেহেতু প্রশাসন একদিকে ভঙ্গুর অবস্থায় আছে, দ্বিতীয়ত প্রশাসন এক ধরনের রাজনৈতিক দলের কর্মীরা পেয়েছে বলছেন। অফকোর্স আপনি ঢাকা উত্তর দক্ষিণ তো এটা নিউজ করেছে প্রথম আলো। ঢাকা উত্তর দক্ষিণের এভরি হাট, মানে যেগুলো সরকার সিটি কর্পোরেশন নির্ধারিত যে হাটগুলো, প্রত্যেকটা হাট একটাই রাজনৈতিক দল পেয়েছে। এখন আপনি তো বললে হবে না যে ঢাকায় আর কোনো লোক নাই ওই হাটগুলো নেওয়ার মতো দাবি নিশ্চয়ই আছে, তাহলে পাচ্ছে না কেন পাচ্ছে না? এবার সারা দেশে একই অবস্থা। আমি নরসিংদী কথা বলতে পারি, আপনি নরসিংদী যেহেতু আমার জেলা, সেখানেও পুরো হাটগুলো, সমস্ত জেলার হাটগুলো আসলে একটা দলের হাতেই আছে। অন্যান্য দল কেন পাচ্ছে না? পাচ্ছে, এইটাই তো এখানে আমি বলছি, এটা তো ফেয়ার বিডিং হচ্ছে না। তো এটা ফেয়ার বিডিং হচ্ছে না, এটা রাজনৈতিক শক্তি দিয়ে আপনি নিয়ে নিচ্ছেন। তারপর আপনার কাছে টাকা তো আপনার কাছে আছে, ওনার কাছে আছে, আমার কাছে আছে, কিন্তু রাজনৈতিক শক্তি এবং প্রশাসন আমাকে ফেভার করছে। মানে তাদের রাজনৈতিক শক্তি আছে, অন্যান্য দলের রাজনৈতিক শক্তি নাই, সেটা বলতে চাচ্ছেন? তাদের সমান নাই। আর রাজনৈতিক শক্তি মানে হচ্ছে যে আপনার এখন রাজনৈতিক শক্তি মানে কি, যদি আপনার এমন হয় যে মহড়া দেয়া, হ্যাঁ, অনেক লোক নিয়ে মহড়া দেয়া, টেন্ডারের সময় একটা ভীতিকর পরিবেশ তৈরি করা ইত্যাদিকে যদি আপনি রাজনৈতিক শক্তি বলেন, তাহলে তো একটা দল এখানে একচেটে এগিয়ে আছে। না, আপনি মানে এটা আমার বলার ধরন, আপনাকে আমি বলতেছি না। মানে একটা দল তো এটা বিশেষভাবে এগিয়ে আছে, এটা তো সত্য, এটাই বাস্তবতা। তো এইটা কেন ইম্পর্টেন্ট, এটা শুধু হাটের প্রশ্ন না। এই যে বলা হচ্ছে, আচ্ছা আমি প্রশ্নটা আমাদের দিকে ঘুরিয়ে আনি, দিকটা আমাদের দিকে নেই, যে এনসিপি তো কিংস পার্টি বলা হচ্ছে। তো আপনারা খোঁজ নেন, মানে সাংবাদিকরা খোঁজ নিক, নিউজ করুক যে সারা দেশে কয়টা হাট এনসিপি পেয়েছে। এমন না, এটা বললে হবে না যে 3 মাসের দল, তাদের একদিকে বলা হচ্ছে যে হাজার হাজার কোটি কোটি টাকার নাকি মালিক হয়ে গেছে এনসিপি নেতারা। তো আর এইদিকে এটা বললে হবে না যে এনসিপির কারোরই সেই সক্ষমতা নেই একটা হাট পরিচালনা করার, বা যদি সেই ফেয়ার বিডিং হতো হাট তারা নিতে পারতো। এটা কিন্তু ব্যাপারটা এরকম না। লোকাল পর্যায়ে ঢাকায় অনেকেই হয়তো যদি সুযোগ পেতে পারতেন, অবশ্যই আমরা পারতাম, কিন্তু আমরা পারলাম না কেন? স্বীকার করলেন যে টাকার মালিক হয়েছেন না, টাকার মালিক না, মানে এইটা তো কারো তো আগে থেকেই ব্যবসা আছে আমাদের মধ্যে। আচ্ছা, কারো তো যারা আমাদের রাজনৈতিক দল করছে, কিংবা ধরেন আমি একটা ব্যবসায়ী যদি আমার কাছে বলে যে আপনারা আমাকে এই লোকবল দেন, আমি এখানে ইজারা করব, মানে আমি এটা তো সম্ভব। আমি বলছি যে আমার প্রশ্নটা আমার দিকে ঘুরিয়ে নিয়ে আসলাম যে আমরা তো কিংস পার্টি, এবং বলা হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আমরা এই মুহূর্তে। তাহলে আমাদের কিংস পার্টি তো ফেভারটা পাবে। 80% আওয়ামী লীগ আমলে হাটগুলো কারা পেত? আওয়ামী লীগ একদম, মানে 100% হাট আওয়ামী লীগের লোকজনরা পেত। তাহলে এখন তো ইউনূস সরকার যেহেতু এনসিপি কে আলাদা করে ফেভার করছে, তা হাটগুলো তো এনসিপির পাওয়ার কথা, সমস্ত হাট। তারপর তো টাকা যেহেতু আপনারা, আপনি তো লোক তো পাবেনি, লোক তো ভাড়াই করা যায়। লোক তো ধরা যাক বলা হচ্ছে যে আমাদের কোনো লোকজন নাই, কিন্তু আমার কাছে তো টাকা আছে বলা হচ্ছে, তাহলে আমি সেই টাকা দিয়ে তো লোকজন নিয়ে তো আমি হাটগুলো করে ফেলতে পারতাম সারা দেশে। আমি পেলাম না কেন? আমি কিংস পার্টি কারা পাইছে, এটা বের করা দরকার। এবং এর মধ্যে দিয়ে আপনি পাওয়ার স্ট্রাকচারের ডাইনামিক্সটা বোঝা যাবে এই বাংলাদেশে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এখন এইটার কারণে, এই অব্যবস্থাপনার কারণেই, মানে যেভাবে যে খুশি আপনার গরু আনা নেওয়া হচ্ছে, লোডিং আনলোডিং হচ্ছে, হাটগুলো যেখানে সেখানে বসানো হচ্ছে, প্রশাসন এক ধরনের নির্বিকার। হ্যাঁ, প্রশাসন আর কি, যেহেতু তারা সিগন্যাল পেয়ে গেছে বলে মনে হচ্ছে যে কারা নাকি ক্ষমতায় আসবে নির্বাচন হলেই, তো ফলে তাদের সাথে এক ধরনের নমনীয় আচরণ করা, এই সমস্ত ঘটনার কারণেই এই যে ঈদ যাত্রাটা এবার স্বস্তিদায়ক। সরকারের আমরা দেখতে পাচ্ছি আন্তরিকতা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ওই যে কাজের কাজ যেটা, সেটা কিন্তু পাওয়ারের হিসাবটা তো বদলে গেছে। এই কারণে এবার এই যাত্রায় ওই জ্যামটা মানে আগের মতোই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমি একটু জনাব ফয়েজ আহমদ আপনার কাছেও আসি এই বিষয়টি নিয়ে, যে ঈদে গতবারের তুলনায় এইবার আসলে কতটা স্বস্তির হবে, সরকারের প্রস্তুতি কেমন, কতটা সফল হবে? আপনার শুধু বাড়িতে যাওয়া না, রাজধানীতে আসা পর্যন্ত আসলে আমরা আসলে ঈদ আসলে দেখি যে মৃত্যুর মিছিল দেখি, সড়ক দুর্ঘটনা দেখি, এসব ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ। আপনি মানে রেফারেন্স হিসেবে নিয়ে এসেছেন যে গত রমজানের ঈদে বা ঈদ উল ফিতরের সময় যে মানুষের ঈদ যাত্রা বা দ্রব্যমূল্য পরিস্থিতি, সে সময়কার বিদ্যুতের অবস্থা, এটা আমি বিশ্বাস করি যে এটা বাংলাদেশের ইতিহাসে এটা দীর্ঘদিন এক্সাম্পল হয়ে থাকবে হয়তো। এখন বিষয় হচ্ছে যে এই ঈদুল আজহার সময় এসে যে সারওয়ার যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, যে অনেক জায়গায় রাস্তার পাশে গরুর হাট, শুধু গরুর হাট নয়, আপনি দেখুন, ধরুন রাস্তার পাশে সরকার বা প্রশাসন গরুর হাট বসতে দেয়নি, কিন্তু এই গরু পারাপার করা, পরিবহন করা, এই সমস্ত ক্ষেত্রে এক ধরনের জটলা তৈরি হয়। আবার একই সঙ্গে এবার কিন্তু একটু বৃষ্টিও রয়েছে, বৃষ্টির সময় আমরা জানি যে এক ধরনের জটলা তৈরি হয়।
তবুও আমি এখন পর্যন্ত আমরা যতটুকু মনিটর করেছি মানুষের ঈদযাত্রা পরিস্থিতি তো কয়েকটা সূচকে আপনাকে চিন্তা করতে হবে। নাম্বার 1 যদি আমি বলি যে একদম স্মুথলি মানুষ তার টিকিট পাচ্ছে কিনা, ট্রেন যাত্রার ক্ষেত্রে আপনি দেখেন শিডিউল বিপর্যয় হচ্ছে কিনা, তাই তো। নাম্বার 2 যদি আমি বিবেচনা করি সেক্ষেত্রে হচ্ছে যে সময় মতো গাড়িগুলি ছাড়ছে কিনা সেটা। নাম্বার 3 যদি বলি সড়কে অব্যবস্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে কিনা, সেটা আমরা গত রমজানের ঈদের সময়ও দেখেছি যে সড়ক দুর্ঘটনা আগের যে কোনো সময়ের তুলনায় কমে এসেছে। এবার এখন পর্যন্ত মানে এই ধরনের অপ্রীতিকর সংবাদ আমরা এখন ওই অর্থে পাইনি, সেটা একটা ইতিবাচক দিক। এবং আগের মানে গত ঈদের আগের ঈদগুলির তুলনায় যদি বলি এখন পর্যন্ত স্মুথ। ফেরারটা কেমন হবে এখনই বলা যাচ্ছে না, সরকারের সবগুলি যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু দিয়ে কাজ করার চেষ্টা করছে। আর সারোয়ার তুষার আসলে হাটের বিষয়ে যেটা বললেন যে বিডিং এর জায়গাটা বলছেন যে এটা যদি প্রপারলি হচ্ছে না, ব্যাপার হচ্ছে যে মানে এটা খুবই সত্য যে আমরা আমাদের এখানে এমন রাজনৈতিক সংস্কৃতির আর পুনরাবৃত্তি চাই না যেটা হচ্ছে যে দলগুলির মধ্যে হাট পাওয়া নিয়ে, দলগুলির মধ্যে ইজারা পাওয়া নিয়ে বিবাদ তৈরি হবে। আমরা হয়তো বের হতে পারি, কিন্তু আমাদের সে জায়গা থেকে বের হতে হবে। এখন ইমিডিয়েট মুশকিল যেটা হয়েছে যে আপনি বাংলাদেশে একটা অটোমেটিক ব্যাকওয়াম তৈরি হয়েছে 5 আগস্টের পরে। আপনি কোরবানির কোরবানির পশু নিয়ে নানান কথা হচ্ছে যে বড় বড় দামি গরু কোরবানির পশু অনেক কেনার ক্রেতা নাই, ক্রেতারা অনেকেই পালিয়েছে, অনেকে এখন সামনে আসতে ভয় পাচ্ছে, নানান পরিস্থিতি হচ্ছে। তো হাট পাওয়ার ক্ষেত্রে ধরুন টেন্ডার প্রসেসটা সরকারের দিক থেকে সব জায়গায় ইনস্ট্রাকশন ছিল এই প্রক্রিয়াটা যেন অনিয়ম কোনো না হয়, সে জায়গায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে অনিয়ম ঠেকানোর জন্য। কিন্তু মুশকিল হচ্ছে আমরা 3 জন বন্ধু মিলে যদি 3 জনই ড্রপ করি, আমাদের যদি আর কেউ না থাকে, আমরা 3 জনই একই জায়গার লোক হই, সেটা তো এক ধরনের বিপদ। এখানে আমাদের এই সংস্কৃতিতে টোটালি মাসেল এবং মানি খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। আমরা বাংলাদেশের পলিটিক্স থেকে মাসেল এবং মানি এই জিনিসটার অবসান চাই। আর আমি একটু রেসপন্ড করি যে ধরুন আপনি সংস্কারের বিষয়ে যে আলাপটা করছিলেন, খুব ফাইন। সেদিন ওই বৈঠকে মাননীয় আইন উপদেষ্টা তার মন্ত্রণালয়ের সংস্কার বলি বলেছে। খুব ইন্টারেস্টিং যে আপনি কিন্তু তার আগের দিন পর্যন্ত জানতেন না যে একটা মিনিস্ট্রিতে এই ধরনের সংস্কারগুলি হয়ে গেছে। এবং আমাদের মধ্যে এক ধরনের আমরা দেখি প্রতিনিয়ত মানুষের মধ্যে মানুষ কি সংস্কার হয়েছে, কই আমরা তো কিছু দেখছি না। ওই দিন আপনি একসঙ্গে অনেকগুলি সংস্কারের একটা, এবং সবাই প্লিজড, পলিটিক্যাল পার্টিগুলি সবাই খুব সন্তুষ্ট হয়েছে, দারুণ আইন মন্ত্রণালয় করেছে। আমি আপনাকে বলি আমাদের সবগুলি মিনিস্ট্রি সবচেয়ে বেশি সংস্কার হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবগুলি মিনিস্ট্রি অনেকগুলি সংস্কার, শতাধিক সংস্কার ইতিমধ্যে শেষ করেছে। আমরা কাজ করছি এখন সরকারের 1 বছর বা গণ অভ্যুত্থানের 1 বছর, এই সময়ের মধ্যে সবগুলি মন্ত্রণালয় বিভাগ থেকে বুলেটিন আকারে আমরা এটা প্রকাশ করার চেষ্টা করছি, যাতে মানুষ জানতে পারে তারা যে সরকারকে এই সময়ে দায়িত্ব দিয়েছে অন্যতম একটা বড় দাবি নিয়ে দেয়ালে দেয়ালে লেখা ছিল, তারা সংস্কার চায়। সেই সংস্কারটা আসলে কতটুকু সরকার করতে পেরেছে। এখন প্রশ্ন হতে পারে যে আপনি বলতে পারেন তাহলে এতগুলো করলো কেন আমরা কিছু টের পেলাম না। দেখুন, সংস্কার আমরা মাথায় মননে চিন্তায় যেভাবে একটা ভিজিবল জিনিস মনে করি, সংস্কার কোনো এরকম ভিজিবল জিনিস না। আপনি খেয়াল করুন প্রতিটি বছর, আজকে আমরা আরেকদিন পর ঈদুল আজহা, প্রতিটি বছর এই সময় এসে আপনার এই আলোচনায় নির্বাচন, ঈদ যাত্রা এগুলির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হজ। এবারও কিন্তু হজ হচ্ছে, কোথাও কোনো আলোচনা আছে? কেন নেই? এর অন্যতম কারণ হচ্ছে আমাদের হজ ব্যবস্থাপনায় এক আমূল পরিবর্তন আনা হয়েছে। আমাদের হজ ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার হয়েছে। আমাদের এবার সরকারের টাকা খরচ করে কেউ হজে যায় না, সে কারণে আমাদের হজ নিয়ে দেখুন এবার কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। গতবার সরকার কিন্তু সেই প্রশংসার দাবি রাখে, প্রশংসা মানুষ করেছে। আপনি বললেন যে মাসেল এবং মানি, সেটা অবসানের তো দায়িত্ব সরকারের না। মাসেল এবং মানি এটা অবসরের দায়িত্ব কখনোই। আমি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি না, খুব আইডিয়াল জায়গা থেকে বিবেচনা করতে হবে। মাসেল এবং মানি এটা কখনোই শুধু সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। মাসেল এবং মানির নিয়ন্ত্রণের সবচেয়ে বড় বিষয় হচ্ছে পলিটিক্যাল উইল। আমি কি ধরনের, ধরুন এখন তো মুশকিল হয়ে গেল, আমি যদি ওই এনসিপির কোনো উদ্যোগের প্রশংসা করি মনে হবে যে আবার ওই যে সরকারের লোক এনসিপি গতকালকে যে উদ্যোগটা গ্রহণ করেছে তার কিভাবে রাজনীতি পরিচালিত হবে সেজন্য সে পাবলিকের কাছ থেকে ফান্ড চাচ্ছে, অনুদান চাচ্ছে। আমার দেশের রাজনীতিতে তো এগুলি হচ্ছে না।
আমার দেশের রাজনীতির অর্থের উৎস কি? আমরা এই এনসিপিকেও দেখেছি নানান প্রশ্নের জবাব দিতে, তাদের অর্থের উৎস কি, তারা ইফতার কিভাবে করেছে, তারা হিমশিম খেয়েছে এই জবাব দিতে হয়তো। ঠিক, কারণ এখানে এই চর্চাটাই নেই, তার মাথায় ইমিডিয়েটলি আসে নাই। ধরেন তুষার বলছেন যে আমরা পাই নাই, বিএনপি পেয়েছে, ওনার মধ্যে এক ধরনের হতাশা আছে হয়তো, কিন্তু আমার এই চর্চাটার কারণে কালচারটা এভাবে গড়ে উঠেছে বলে তার মধ্যে হয়তো এই হতাশার জন্ম নেয়। কিন্তু এই হতাশা তো থাকার কথা না, বরঞ্চ কাউন্সিলিং করা হবে যে ভাই দেখেন আমরা হাট বাজার নিয়ে কোনো কিছু লাফালাফি করছি না, দয়া করে আপনারা করবেন না, আসেন সবাই মিলে রাজনীতি করি, প্রতিদ্বন্দ্বিতা করি, আপনি সরকার গঠন করেন, কোনো অসুবিধা নাই, আমি বিরোধী দল হই, অসুবিধা নাই, তবে আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই। আমরা কার জন্য এত কিছু করছি? আমাদের জেনারেশনকে, এই জাতিকে আমরা কি দিব? ওনারা তো এখন পলিটিক্যাল নেতৃত্বে আসছেন, এই ক্যাম্পেইনটাই তো পলিটিক্সে কিছু ইউনিক ক্যাম্পেইন থাকতে হবে। ধরুন কমিউনিস্ট পার্টি যে করছে, বা ফেইথ বেস পলিটিক্যাল পার্টিগুলি যারা আছে, যারা মানে সেন্ট্রিক পার্টি, মধ্যমপন্থী রাজনীতি করছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা আইডিওলজি আছে। সেই আইডিওলজি তো এই দেশে বহু মানুষ ধারণ করে, কমিউনিস্ট পার্টিকেও বহু মানুষ ধারণ করে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলকেও বহু মানুষ ধারণ করে, ওনাদেরকেও বহু মানুষ ধারণ করে। ওনাদের ভিন্ন ভিন্ন দল হতে পারে, একই মতাদর্শের হলে কিছু কমন আইডিয়া কেন থাকবে না? শেষ কথা কি বলবেন? জি, আমার কাছে তো সে কারণে মনে হয় যে আমাদের এই যে ধারণা, আপনি মাসেল এবং মানে নিয়ে যেটা বলছেন, এই ধারণা থেকে বের হতে হলে সরকার শুধুমাত্র একটা পরিবেশ তৈরি করে দিতে পারবে। সেই পরিবেশটা সরকারের দিক থেকে বলা হচ্ছে, নিশ্চিত করে বলতে পারি, হাট বাজার দেয়া নিয়ে সরকারের কোনো অথরিটি কারো কাছ থেকে টাকা খায়নি। এটা হচ্ছে আমার পরিবেশ তৈরি করে দেওয়ার জায়গা। আমাকে আপনি টাকা দিতে হচ্ছে না, সুতরাং আপনি কেন চাঁদাবাজি করবেন? আমাদের এখানে কি হয়, টেন্ডারের জন্য বলা হয় যে আমার তো অমুক অমুককে টাকা দিতে হবে, সো আমার কাজের মান খারাপ হবেই। সো আমরা এটা নিশ্চিত করতে পারি যে আমরা এই জায়গায় সুশাসন আনার চেষ্টা করছি, আপনাদেরকে নিশ্চিত করতে হবে আমরা রাজনৈতিক সংস্কারের মধ্যে দিয়ে যাব, তাহলে বাংলাদেশ এগোবে আসলে, আদারওয়াইজ আমরা আটকেই থাকবো। অসংখ্য ধন্যবাদ জনাব ফয়েজ আহমদ এবং সারোয়ার তুষার দুজনকে। নিশ্চয়ই এবার ঈদ উৎসবটি অনেকটা স্বস্তির হবে, সে প্রত্যাশা রেখে শেষ করছি আজকের দেশ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক।